আগামী বছর এটা হবে ৫,১০,০০০ কোটি টাকা। আপনি মিলিয়ে নেবেন, এই ৫,০০,০০০ থেকে ৫,১০,০০০ মধ্যে থাকবে নাম্বারটা। কারণ মোটামুটি ১ বছর আগে থেকে ঠিক হয়ে থাকে যে পরের বছর কত টাকা বিনিয়োগ হবে। তা বিনিয়োগ যে কোনো একটা নাম্বার বসিয়ে দেওয়া যায়। এখন ঘটনা হচ্ছে কত বিনিয়োগ আসবে সেটা ওই প্রথম বঙ্গ সম্মেলনেও যত টাকা এসেছিল আগামী বছরও তত আসবে, আর সেটা হলো একদম একটা শূন্য। দেখুন, একটা কমপ্লিটলি একটা বদমাইশ লোক, একটা ভয়ঙ্কর অসৎ লোক, ডাক্তার হয়ে ডাক্তারের নামে কলঙ্ক, ও সারা জীবন ডাকাতি করে এসছে। কেন প্রাইভেট হসপিটালগুলো ইনভেস্টমেন্ট করবে? কারণ সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। একসময় আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসতো আপনার চিকিৎসার জন্য। আজকে পশ্চিমবঙ্গের কোনো বেসরকারি হাসপাতালে যদি বলে যে এই লোকটার হার্ট অপারেশন করা দরকার বা এই লোকটার এমনকি চোখের অপারেশন করা দরকার, তাহলে হার্টের জন্য তারা ভেলোরে বা চেন্নাইতে যায়, চোখের জন্য যায় হায়দ্রাবাদে। তো বুঝতেই পারছেন, নার্ভের জন্য তারা যায় আপনার ব্যাঙ্গালোরে। তার মানে বুঝতে পারছেন কলকাতার যে মেডিকেল সিস্টেম, তার উপর মানুষের কোনো ভরসা নেই। এবং তার কারণ এই সন্দীপ ঘোষের মতো লোকেরা। প্রত্যেকটা ডাক্তার জানে কে কি করেছে, ডাক্তার কমিউনিটি তারা বাইরে এসে বলছে না। আগামী বছর এটা হবে ৫,১০,০০০ কোটি টাকা। আপনি মিলিয়ে নেবেন, এই ৫,০০,০০০ থেকে ৫,১০,০০০ মধ্যে থাকবে নাম্বারটা। কারণ মোটামুটি ১ বছর আগে থেকে ঠিক হয়ে থাকে যে পরের বছর কত টাকা বিনিয়োগ হবে। তা বিনিয়োগ যে কোনো একটা নাম্বার বসিয়ে দেওয়া যায়। এখন ঘটনা হচ্ছে কত বিনিয়োগ আসবে সেটা ওই প্রথম বঙ্গ সম্মেলনেও যত টাকা এসেছিল আগামী বছরও তত আসবে, আর সেটা হলো একদম একটা শূন্য। প্রথমবারও আসেনি, দ্বিতীয়বারও আসেনি, নবমবারও শূন্যই হবে। কিন্তু এই প্রপোজালটা বাড়বে, প্রপোজালটা পরের বছর বেড়ে ৫,০০,০০০ অ্যারাউন্ড ৫ থেকে ১০,০০০। আমি কিন্তু এর উপর উঠবো না, আপনি কিন্তু বার্গেন করবেন না এই নিয়ে। না, এত স্পেসিফিক একটা ফিগার কি করে বলছেন? না, ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে বাড়ে। এবছর ৩,০০,০০০, পরের বছর ৪,০০,০০০, মানে লক্ষটা বাড়ে, হাজারটা কমে, এইভাবে ব্যাপারটা চলে আর কি। একদম এগিয়ে এলো দেখা গেল একদম সুদীপ্তদা, অ্যাপেলো, বেলভিউ, চার্নক, উডল্যান্ডস একদম বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রে ৯,৬০০ কোটি টাকার বিনিয়োগ। কি বলবো? না, সে তো বটেই। একের পর এক হসপিটাল, যত ১২টা বাজবে, যত এই সন্দীপ ঘোষের মতো লোক চারিদিকে ঘুরে বেড়াবে, যত এই যে দেখালেন না, এই যে দুটো লোক, ওই কি বলে, ওই অভিক বিরূপাক্ষ, এরা গিয়ে মেডিকেল কাউন্সিল না মেডিকেল কি একটা ওখানে গিয়ে বসেছে। যত এরকম লোক বসবে তত অ্যাপেলো, বেলভিউ, চার্নক, তারপর ইত্যাদি ইত্যাদি। এই চার্নকে আমি বলছি, গতকাল তৃণমূলের অন্যতম সৎ মানুষ, আপনারা খোঁজ নিতে পারেন, আমি তৃণমূল বা কংগ্রেসের বলছি, একজন ভীষণ সৎ পলিটিশিয়ান অরুণ ব্যানার্জি ইয়েতে গেছিলেন, আপনার ওই কি বলে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন। গতকাল চারনকে তার মৃত্যু হয়েছে। আপনারা একবার খোঁজ নিন কিভাবে মৃত্যু হয়েছে, কি হয়েছে বুঝবেন। তো মোটামুটি এরা ইনভেস্ট করলে তো ভালোই হয়, সৎ মানুষেরা আর বাঁচবে না পশ্চিমবঙ্গে আর কি। একটু খোঁজ নিন যে অরুণবাবু কি করে মারা গেছে, তাহলে বুঝতে পারবেন যে এই চারনক ইটসেট্রা যাদের নাম বলবেন তাদের সাপেক্ষে কথা বলছি না, আমি বলছি তৃণমূলের খুব রেয়ারেস্ট অফ রেয়ার অনেস্ট একজন লোক, যিনি আর কি একদম তৃণমূলের অনেস্ট লোক ওটা পাওয়া যায় না। আমি নিজে সার্টিফাই করছি, ওদের একজন চেয়ারম্যান ছিলেন, অত্যন্ত অনেস্ট লোক অরুণ ব্যানার্জি। গতকাল চারনকে মারা গেছে। আপনারা এই ক্যামেরাটা নিয়ে একবার তাদের বাড়ির লোকের সামনে যান, তাহলে বুঝতে পারবেন চারনক কিভাবে চিকিৎসা করে, এবং তারপর সেই চারনক ইনভেস্টমেন্ট বাড়ালে পশ্চিমবঙ্গের মানুষের কি দুরবস্থা হয় আপনারা জানতে পারবেন। সুতরাং আমার একটা প্রশ্ন রয়েছে, আমি এক্ষেত্রে একটা প্রশ্ন রাখবো। আপনি কথা বলছেন, অন্যদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়, অন্যতম বাংলার আইকন, তিনি বলছেন, তার কথা আমি কোট আনকোট বলবো, সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন আমি প্রত্যেক বছর এখানে আসি, অর্থাৎ বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের কথা তিনি বলছেন, এবং তিনি বলছেন প্রত্যেকবারই দেখি এই শিল্প সম্মেলনের প্রাচুর্যতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, শিল্পক্ষেত্রে সার্বিকভাবে সফল একদম সমস্ত শিল্পপতিদের এক ছাদের তলায় নিয়ে আসাই এই শিল্প সম্মেলনের লক্ষ্য, যাতে বাংলার মাটিতে শিল্প পরিসর আরো প্রশস্ত হয়। কি বলবেন? না, প্রাচুর্য তো বেড়েছেই। আগে যে কটা টুনি লাইট লাগানো হতো, এখন টুনি লাইটের সংখ্যা বেড়েছে। গত বছর দেখলেন না, ইয়ের পর এইসব শিল্পপতিরা থালা নিয়ে দৌড় মেরেছে। এইবারে তো থালা নিয়ে দৌড় মানেনি, এইবারে তো সামনে এসে খাবার দিয়ে গেছে। তো এবার আগে হয়তো শার্ট প্যান্ট পরে যেত, এখন তার সঙ্গে কোট পরছে। কোটের সঙ্গে হয়তো গত বছর কোট পরেছিল, এবার কোটের সঙ্গে টাই পরছে। প্রাচুর্য তো বাড়ছে, এটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু বিনিয়োগ শূন্য। সেটা প্রথমবারও শূন্য ছিল। ওই একটা ব্যাপারে কিন্তু কনস্ট্যান্ট, জানেন তো, আমি বলছি আমাদের মুখ্যমন্ত্রীর কথার কিন্তু দাম একদম হেরফের হয় না। উনি বিনিয়োগের প্রপোজাল যাই থাকুন,
বিনিয়োগ আমাদের মুখ্যমন্ত্রী ওই শূন্য শূন্যই, মানে যেমন সিপিএম আসন শূন্য পাচ্ছে, ওনাদের ক্ষেত্রে বিনিয়োগ শূন্য। তো সেই জায়গাটা একই, কিন্তু প্রাচুর্য বাড়ছে, টুনি লাইটের সংখ্যা বেড়েছে, তারপর আপনার টিউব লাইটের সংখ্যা বেড়েছে, কোট টাইপ পড়ছে এখন, ঠিক আছে, এই হলো অবস্থা আর কি। সৈত্যদা, দিনে 64,000 পা হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদম বিজিবিএস, এই কথা শুনে অবাক মুকেশ আম্বানি, কি বলবেন? পরের বছর উনি বলবেন যে আমি 72,000 পা হাঁটি, তারপরের বছর বলবেন 80,000 পা হাঁটি। তো বলার তো কোনো ট্যাক্স লাগে না, যেরকম ওই মৌ সাইন করতে কোনো ট্যাক্স লাগে না, সেরকম বলারও কোনো ট্যাক্স লাগে না। পরের বছর দেখবেন উনি বলবেন যে আমি 72,000 পা হাঁটি, তারপরের বছর 80,000 পা হাঁটবেন, এই আর কি। মমতা মমতা দিদির প্রশংসায় একদম পঞ্চমুখ হতে দেখা গেল মুকেশ আম্বানিকে। তার কথায় তার নামের মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে আম্বানি বললেন যে অক্লান্ত নেত্রী তিনি। ওই ওই যে সৌরভ গাঙ্গুলি বললেন না যে প্রাচুর্য বেড়েছে, হয়তো মেনুতে 2-4টে খাবার মাছের পিস বেশি পড়েছে, না ওনারা তো আবার নিরামিষ, হয়তো দুটো ঢোকলা বা ঠেপলা দুটো বেশি পড়েছে, সেই জন্য হয়তো একটু বেশি প্রশংসা করেছেন এবছর। তো প্রাচুর্য বাড়লে প্রশংসা তো করতেই হবে, নয়তো লোকে নেও খারাম বলবে আর কি। সত্যতা, বঙ্গ বিজেপির নতুন ক্যাপ্টেন কে? দেখুন, এই প্রসঙ্গে আমি আপনাদের বলি, চারিদিকে দেখবেন প্রচুর খবর, এরপরে সভাপতি হবে, ও সভাপতি হবে, এ হবে, ও হবে। আমি আপনাকে একটা কথা খুব গ্যারান্টির সঙ্গে বলছি, দলের অন্যতম মুখপাত্র আপনি, হ্যাঁ, আমি দলের অন্যতম মুখপাত্র আপনাদের বলছি, আপনারা যা যা খবর পাচ্ছেন সব মিথ্যে কথা। যেদিন ঘোষণা হবে তার 1 সেকেন্ড আগে পর্যন্ত আপনাদের কানে যা যা গুজব আসবে, প্রত্যেকটা গুজব মিথ্যে কথা। ফলে এই নিয়ে কাউকে জিজ্ঞেস করবেন না, শুধু শুধু আপনাদের সময় নষ্ট হবে। আমি আপনাদের বলছি, প্রচুর গুজব বাজারে ছড়াচ্ছে, বিভিন্ন খবর কাগজ থেকে শুরু করে টিভি। যে খবর আমাদের কাছে আসছে তার সত্যতা নেই বলছেন। আমি আপনাকে বলছি, যেদিন ঘোষণা হবে তার 1 সেকেন্ড আগে পর্যন্ত আপনি যে খবরটা পাবেন সেটাই মনে রাখবেন গুজব। যে মুহূর্তে ঘোষণা হবে সেই মুহূর্তে জানতে পারবে যে কে আগামী দিনের সভাপতি হচ্ছে। আমাদের তো এক ব্যক্তি এক পদ, সভাপতি তো হয়তো হয়তো পরিবর্তন হবে, ঠিক আছে। তো কিন্তু একটা কথা বলছি, আমিও জানি না, কেউ জানে না, যে আপনাদের বলছে সে মনে রাখবেন গুজব ছড়ানোর জন্য বলছে বা টিআরপি বাড়ানোর জন্য বলছে। একটা প্রশ্ন উঠছে যে কেন কেন এত মরিয়ার চেষ্টা সন্দীপ ঘোষের? না, বাঁচার তো চেষ্টা করবি। দেখুন, একটা কমপ্লিটলি একটা বদমাইশ লোক, একটা ভয়ঙ্কর অসৎ লোক, ডাক্তার হয়ে ডাক্তারের নামে কলঙ্ক, ও সারা জীবন ডাকাতি করে এসছে। নামের আগে একটা ডাক্তার লেখা ছিল, কিন্তু বেসিক্যালি একটা ডাকাত। এখন বাঁচার তো চেষ্টা করবি, এত চুরি চামারি করেছে, এত টাকা করে রেখেছে, ঠিক আছে। ও তো, এরা ভেবেছিল যে আমরা যতই চুরি চামারি করি সরকার আমাদের বাঁচিয়ে দেবে, এবং সরকার যে টু সাম এক্সটেন্ট বাঁচানোর চেষ্টা করেছে সেই আপনারা দেখেইছেন। মানে সরকার প্রয়োজনে, মানে অভিষেক মনু সাংভি, কপিল সিব্বাল এদের হায়ার করতে মানে পিছুপা হয় না এই ধরনের লোককে বাঁচানোর জন্য। সেই জন্য এরা ভেবেছিল যে আমরা বেঁচে যাব। তো ঘটনা হলো এখন বাঁচতে পারছে না, তো সেই জন্য বাঁচার তো চেষ্টা করবেই, যে কোনো মানুষ বাঁচার চেষ্টা করে। এত চুরি চামারি করলো, এত কষ্ট করে এত লোককে খুন করলো, এত মানে রোগীর সর্বনাশ করলো, একটা সিস্টেম, একটা এত বড় একটা স্বপ্ন, মানে রাধা গোবিন্দ করে এত বড় একটা স্বপ্ন, সেটাকে ধূলিসাৎ করে দিল, মিশিয়ে দিল। তো এখন সেই অবস্থায় ভাবছে যে এই টাকাটা, এত টাকা কামিয়ে শেষ জীবনটা জেলে কাটাবো, তো বাঁচার তো চেষ্টা করবেই, কিন্তু বাঁচার আমার মনে হয় বাঁচতেও পারবে না। সত্যতা, একদম আমি এই প্রসঙ্গে বলবো যে কোথাও কি আশার আলো রয়েছে একটা? সন্দীপ ঘোষ কি এই যে ডিভিশন বেঞ্চে, জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে যে অব্যাহতি পাওয়ার যে তার চেষ্টা, কোথাও কি আশার আলো পাবেন? দেখুন, দুর্নীতির যে মামলা চলছে তাতে বাঁচার কোনো চান্স নেই, কিন্তু অ্যাট দি সেম টাইম আমি একজন মানে নাগরিক হিসাবে বলছি, আমার খুব আশা যে আরেকবার তদন্তের নির্দেশ দিক, এবং আরেকটু, গতবার যেমন 5 মাস সময় দিয়েছে, 5 মাসেই তদন্ত হয় না, আরো 5 মাস বা 10 মাস সময় দিক, সময় দিয়ে একটা ঠিকঠাক তদন্ত হোক। আমার মনে হয় মূল যে মানে ধর্ষণ এবং খুনের মামলা আছে, সেখানেও আরো 4-5 জন ধরা পড়বে, এবং সেটা পড়াটা খুব দরকার। মানে আমি মনে করি সঞ্জয় রায় একমাত্র, আমি আগেও বলেছি আজকেও বলেছি, একমাত্র তো নাই, এবং কি মূল আসামিও সঞ্জয়, কি বলে, হ্যাঁ, সঞ্জয় রায় মূল আসামি না, মূল আসামিকে ধরতে হবে, সে এখনো ধরা পড়েনি। আমার দৃঢ় বিশ্বাস সে এখনো ধরা পড়েনি। 5 মাসের মধ্যে সিবিআই তার কাজ করতে পারেনি, এবং সিবিআই আতখাজরা একটা, মানে কোর্টের রায় ছিল, আতখাজরা একটা তদন্ত করে সাবমিট করে দিয়েছে। এটা আমার ব্যক্তিগত ধারণা। এটা সত্যতা, কোথাও গিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে কি অভয়া তদন্তের আরো অনেক গতি পাবে? অভয়া তদন্ত আর্জি করে দুর্নীতির মধ্যে কি কোথাও গিয়ে লুকিয়ে রয়েছে খুনের মোটিভ? দেখুন, আমি মানে আমি সত্যি কথা বলছি, এই মেয়েটি মারা যাওয়ার কারণ মোস্ট প্রবাবলি, যেরকম ভাবে চারিদিকে বিভিন্ন মানুষের কথা শোনা গেছে, সেটা হলো দুর্নীতি। কারণ দুর্নীতির চূড়ান্ত জায়গা হলো এই হাসপাতালগুলো। এই যে আপনি একটু আগে বললেন না, সব প্রাইভেট হসপিটালগুলো ইনভেস্টমেন্ট করবে। কেন প্রাইভেট হসপিটালগুলো ইনভেস্টমেন্ট করবে? কারণ সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা,
সেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। একসময় আমাদের পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষ থেকে মানুষ আসতো আপনার চিকিৎসার জন্য। আজকে পশ্চিমবঙ্গের কোনো বেসরকারি হাসপাতালে যদি বলে যে এই লোকটার হার্ট অপারেশন করা দরকার বা এই লোকটার এমনকি চোখের অপারেশন করা দরকার, তাহলে হার্টের জন্য তারা ভেলোরে বা চেন্নাইতে যায়, চোখের জন্য যায় হায়দ্রাবাদে। তো বুঝতেই পারছেন, নার্ভের জন্য তারা যায় আপনার ব্যাঙ্গালোরে। তার মানে বুঝতে পারছেন কলকাতার যে মেডিকেল সিস্টেম তার উপর মানুষের কোনো ভরসা নেই। এবং তার কারণ এই সন্দীপ ঘোষের মতো লোকেরা, সন্দীপ ঘোষ, তারপর তার কে বস আছে কে দাস, তারপর আরো কতজন, তারপর বিরূপাক্ষ, অভিক, হ্যাঁ হ্যাঁ এসপি দাস, একদম একদম এইসব বাজে লোক, এরা একদম সিস্টেমটাকে সর্বনাশ করে দিয়েছে। মূলত এর আগে সূর্যকান্ত মিশ্র মোটামুটি একটা পেরেক খোলা রেখেছিল মানে কফিনের, সেই একটা পেরেক এরা মেরে সবাই মিলে মেরে বুঝিয়ে দিয়েছে। এখন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কিচ্ছু বাকি নেই। সেদিন চোখের ডাক্তার দেখাতে গেছে, দেখলাম একজন আপনার একটা হাসপাতালে, তাকে ডাক্তার বলেছে যে আপনাকে অপারেশন করতে হবে, এই করে সে বলছে না আমার এইখানকার ডাক্তারের বিশ্বাস নেই, আমি হায়দ্রাবাদে যাব। কেন বলছে? কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সুদীপ্তদা, একদম এর আগে আরজি করে একদম সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আরজি করের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন আরজি করেরই নন মেডিকেল স্টাফ প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। একদম তিনি কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখায় অভিযোগ করেছিলেন, কিন্তু সেই দুর্নীতি দেখায় মানে দমন শাখায় অভিযোগ করার পরও তার অভিযোগ সেরকম ভাবে কোনো ফল পাননি তিনি। এরপরে তিলোত্তমা ধর্ষণ খুনের কাণ্ডের পরে সেই অভিযোগ আরো মাথা চাড়া দিয়ে ওঠে, একদম প্রকাশ্যে আসে একের পর এক ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, এমনকি মর্গের ডেড বডি নিয়েও দুর্নীতি, বর্জ্য পাচারের অভিযোগ ওঠে। এই মামলায় গ্রেফতার হন সন্দীপ ঘোষ, সঙ্গে গ্রেফতার হন সুমন হাজরা, আফসার আলী, বিপ্লব সিংহরাও। কি বলবেন? দেখুন, এই পুরো দুর্নীতির যে ব্যাপারটা আছে এটা বহুদিন ধরে চলছে। এর আগেও বেশ কয়েকটা রহস্যজনক মৃত্যু হয়েছে এই আরজি করে। বহুদিন আগে স্বাস্থ্য দপ্তরের উচিত ছিল এদের ধরা। স্বাস্থ্য ভবনের মানে একদম প্রত্যক্ষ মদতে এই ধরনের কাজ হয়েছে। এই টাকার চ্যানেল এখানেও 75-25-এর ভাগ আছে। কে ওই 75 পায় আমরা জানি না, ইডি বা সিবিআই এর, কিন্তু এটা নিয়ে সম্পূর্ণ তদন্ত করা উচিত এবং এর গভীরে যাওয়া উচিত। এই অভয়া, এই মেয়েটি প্রাণ দিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে, এই মেয়েটি বেসিক্যালি একজন মানে বলা যায় যে আমাদের পুরো বাঙালি জাতকে বাঁচানোর জন্য সে তার নিজের প্রাণটা দিয়ে চলে গেল। খুব দুর্ভাগ্যের যে সে আমাদের একটা ছোট বোন, তার প্রাণ দিতে হলো। সেই প্রাণ দেওয়াতে আমাদের কাছে এই নোংরামি, এই কেন আমরা হাসপাতালে গিয়ে সার্ভিস পাই না, কেন মানুষ মানে দিনের পর দিন বাধ্য হচ্ছে মানে গরিব থেকে মানে মানে গরিবতম হয়ে যাচ্ছে শুধুমাত্র চিকিৎসা করাতে, তার পিছনে কি কি কারণ লুকিয়ে আছে সেটা এক্সপোজ করে দিল এই মেয়েটি নিজের জীবন দিয়ে। তো এ তো আছেই, এই যে আপনি যাদের নাম বললেন তারা প্রত্যেকে ক্রিমিনাল এবং গভর্নমেন্টের উচিত এদের বিরুদ্ধে মানে অনেক আগে উচিত ছিল এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এখন সিবিআই এবং ইডি এদের ব্যবস্থা নিতে হবে এদেরকে। আরজিকর কাণ্ডে এবার একদম নতুন করে তদন্তের দাবি অভয়ের মা বাবা, হাইকোর্টে আবেদনের প্রস্তুতি। কি মনে হয় সামনে আসবে কি আরো না? দেখুন, হাইকোর্টের তো আমি বলছি আবার তদন্ত করতে দেওয়া উচিত। হাইকোর্টের আবার উচিত তদন্তর নির্দেশ দেওয়া, এটা আমি বিশ্বাস করি, এবং আবার তদন্ত হওয়া উচিত। ওই 5 মাসে তদন্ত হয় না, 5 মাসে তদন্ত হয় না। এত বড় একটা জিনিস যার মধ্যে এত স্টেক হোল্ডার লুকিয়ে আছে, 5 মাসে তার তদন্ত হয় না। আসলে তো আমি একটা কথা বলি, যাবৎকালে যে কটা রাজ্যে দুর্নীতির ঘটনা সব ক্ষেত্রে দেখা গেল হাইকোর্টের দ্বারস্থ হতে হলো। কি বলবেন, কোথাও গিয়ে শাসন ব্যবস্থা কি ভেঙে পড়েছে? মানে হাইকোর্টের যে দ্বারস্থ হওয়া এই অভয়ার মামলায় কোথাও কি নতুন দ্বার খুলে দেবে তদন্তের? দেখুন, আমাদের এখানে প্রশাসন এবং পুলিশ বলে কিচ্ছু নেই, সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবং ভেঙে যে পড়েছে তার একটা বড় মানে কারণ হচ্ছে এখানে নির্দেশ দেওয়া আছে যে প্রত্যেক পুলিশের যে ওসি আছে তাকে লোকাল যে এমএলএ আছে সেই এমএলএ কে জিজ্ঞেস করে তাকে কাজ করতে হবে। এবার যখন একটা পুলিশ যখন এমএলএ কে জিজ্ঞেস করে বা প্রত্যেকটা সিদ্ধান্ত নেয়, তখন সেই এমএলএ তার চামচারা, তার বেলচারা, তারা যত রকম অন্যায় করবে সেই অন্যায়গুলোকে পুলিশকে সমর্থন করতে হবে। এবং এই সমর্থন করায় ধীরে 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 পুরো পুলিশ সিস্টেমটা ভেঙে পড়েছে, যে জন্য মানুষকে বাধ্য হয়ে কোর্টে যেতে হচ্ছে। এবং আমি বলছি কোর্টে না গেলে মানে সাধারণ মানুষ কোনো দিন বিচার পাবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, আমি বললাম গতকাল আপনি একজন মানে ওদের নেতাকে দেখেছি মানে, এবং আমি তারপর বললাম যে আপনারা পুলিশের কাছে যান, কিন্তু কে যাবে পুলিশের কাছে?
বিশিষ্ট চিকিৎসক আমাদেরই সাক্ষাৎকারে বিশেষভাবে বলেছেন ডক্টর কুণাল সরকার। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং তার দলের সমর্থকরা, বিশেষ করে শাসক দলের তরফ থেকে প্রথম থেকে কোথাও গিয়ে সঞ্জয় রায় একাই দোষী এবং সেটা এস্টাবলিশ করার যে একটা প্রচেষ্টা এবং পরবর্তীতে যে হাইকোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার যে সঞ্জয় রায়ের ফাঁসি চাই, এটা না করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে তার দলের কেউ যদি যুক্ত থাকেন এই ঘটনার সঙ্গে, যদি তার নাম পরবর্তী কালে আসেও দল তার বিরুদ্ধে একদম মানে দল সেই জায়গা থেকে সরে এসে একদম তদন্তের দাবি করবে তাদের কর্মী সমর্থকদের এগেনস্টেও, সমর্থন করেন না। কুণাল বাবু কি আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গাটা নেওয়ার চেষ্টা করছেন যে মুখ্যমন্ত্রী কোথায় কোথায় কি কথা বললে পলিটিক্যালি কারেক্ট হবেন সেগুলো ঠিক করার দায়িত্ব কি কুণাল বাবু নিয়েছেন? কুণাল বাবুর কি দায়িত্ব যে আগামী 2026-এ ভোট আসছে, তৃণমূল যাতে কোনো রকম ভুল না করে সেই জন্য পলিটিক্যালি কোথায় ঠিক সঠিক স্টেটমেন্ট দেওয়া উচিত সেগুলো ধরিয়ে দিচ্ছেন? এই যেমন এখন এই আলাপন বন্দ্যোপাধ্যায় ধরিয়ে দেন, এই আজকে যেমন এই যে এই ঘোষণা টোষণা করছে, এগুলো বুঝতে পারছি এই ঘোষণা আলাপন বাবুকে তো আজ থেকে দেখি না, উনি বরাবর উনি প্রচার চান এটসেট্রা, অল্প বয়স থেকে উনি এটা করে আসেন, তো উনি কোন কথাগুলো বলেন সেগুলো বোঝার ক্ষমতা আমাদের আছে। আজকে এই যে সব আপনি দেখছেন এটা অমিত মিত্রের না, এটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের লেখা, এই যে সব ঘোষণা টোষণা চলছে। তা আমার মনে হয় কুণাল বাবুর আগামী দিনে ওই আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গা নিয়ে মমতা ব্যানার্জির ওই কনসালটেন্ট হয়ে যাওয়ার ইচ্ছা আছে, 2.5 লাখ না 3 লাখ টাকার কনসালটেন্ট, এবং সেই জন্য উনি মমতা ব্যানার্জি যেটা বলছেন মমতা ব্যানার্জিকে বলতে দিন না, আপনি আপনার প্রতিবাদটা করুন। আপনার তো উচিত ওই মেয়েটির হয়ে প্রতিবাদ করা, আপনার উচিত মেয়েটির হয়ে প্রতিবাদ করা। আপনি জানেন না কে কি করেছে? প্রত্যেকটা ডাক্তার জানে কে কি করেছে, ডাক্তার কমিউনিটি, তারা বাইরে এসে বলছে না। আপনারা মুখ খুলুন প্রেসের সামনে, আপনারা সাক্ষী দিন সিবিআই এর সামনে গিয়ে, আপনারা নিজেরা পার্টি হয়ে গিয়ে আপনারা সাক্ষী দিন আদালতের সামনে। তা না করে মুখ্যমন্ত্রী কোথায় পলিটিক্যালি মানে কারেক্ট কি কথা বলবেন না বলবেন সেগুলো উনি ধরিয়ে দিচ্ছেন। ওনাকে সেই একবার লালবাজার ডেকেছিল, তারপর থেকে তো ওনাকে আর রাস্তায় আর দেখলাম না, ভয় পেয়ে বাড়িতে ঢুকে গেছেন। এখন উনি পলিটিক্যালি সঠিক কথাবার্তা বলার চেষ্টা করছেন যাতে ওনার মোটামুটি জায়গাটা ঠিক থাকে নাকি। ওনাকে বলুন আপনি, আপনার দায়িত্ব হলো আপনার সহকর্মীকে বাঁচানো, আপনার দায়িত্ব মানে মুখ্যমন্ত্রীকে পলিটিক্যালি সঠিক রাস্তা দেখানোর জায়গা না। একদম আমরা দেখলাম যে এই যে বললেন নির্যাতিতা মা বাবা যে স্বয়ং অভিযোগ করছেন, আপনি বললেন হ্যাঁ তারা অবশ্যই তাদের যে মর্মস্পর্শী সিচুয়েশন সেই জায়গা থেকে তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর অদৃশ্য হাত আছে। এর সঙ্গে ফিরহাদ হাকিম তিনি বলেছেন যে তারা মা বাবা মেয়েকে হারিয়েছেন, তারা শোকাহত, কিন্তু তারা এমন কিছু কথা বলবে না যা তাদের এখতিয়ারের বাইরে। তাদের অ্যাবসলিউটলি এখতিয়ার আছে, প্রত্যেক মানুষের এখতিয়ার আছে। উনি মুখ্যমন্ত্রী, উনি জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী। একসময় রাজীব গান্ধীর বিরুদ্ধে মানুষ কথা বলেনি, নরসিংহ রাওয়ের বিরুদ্ধে মানুষ কথা বলেনি, ভিপি সিং এর বিরুদ্ধে কথা বলেনি। একমাত্র অটল বিহারী বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন যার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারেনি। মনমোহন সিং এর এগেন্সে সবাই কথা বলেছে, মোদিজির এগেন্সটা বলার চেষ্টা করেছে, কিন্তু মোদিজির গায়ে কিছু লাগেনি এখনো পর্যন্ত, ভেরি অনেস্ট। মোদিজিকে কম অ্যাটাক করা হয়? সবাইকেই অ্যাটাক করা হয়, তাহলে ওনাকে কেন করা হবে না? উনি কি সংবিধানের ঊর্ধ্বে নাকি? শি ইজ নট কুইন, উনি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড একজন চিফ মিনিস্টার। আজকে নরসিংহ রাও, রাজীব গান্ধী এরা যদি সমালোচনা ঊর্ধ্বে না হয়, তাহলে মমতা ব্যানার্জির সমালোচনা ঊর্ধ্বে না। তাদের যদি কিছু মনে হয় তারা সেটা বলতেই পারে। আর শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, সিবিআই এর ভূমিকা নিয়ে চারদিক থেকে নিন্দার ঝড় উঠছে, অনেকে প্রশ্ন তুলছেন সীমা পাহুজা অর্থাৎ সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজার ভূমিকা নিয়েও, এর পেছনের অঙ্ক কি? শুধু দেখুন, আমার যেটা ধারণা যে 5 মাস নট সাফিসিয়েন্ট এই তদন্ত করার জন্য। অনেকেই বলেন সিবিআই সমস্ত রাজ্যের দুর্নীতি তদন্তগুলো করতে গিয়ে একদম প্রাইমারি স্টেজে দুর্দান্ত তদন্ত করে, কিন্তু কোথাও গিয়ে যেন তাদের তদন্তটা স্টপ হয়ে যায় একটা জায়গায় গিয়ে। কেন এরকম হচ্ছে? না না না, তদন্ত স্টপ হয় না। দেখুন, এই যে যারা যারা সব আপনি দেখছেন জামিন পেয়েছে, এদের তো ইয়ে দেওয়া হয়েছে বলে জামিন পেয়েছে, এদের চার্জশিট দেওয়া হয়েছে বলে জামিন পেয়েছে। ফলে সিবিআই মোটামুটি সব তদন্তই শেষ করে। এক্ষেত্রে সময়, এত বড় একটা কেস, তার সময় এত কম, মানে আমার মনে হলো যে ইনকমপ্লিট তদন্ত হয়েছে। এই কেসটা এই 5 মাস সময় বেঁধে দেওয়ার জন্য তদন্ত ইনকমপ্লিট হয়েছে, বাট স্টিল তদন্ত ইনকমপ্লিট করাটা উচিত না। তাদের উচিত ছিল সময়ের চাওয়া, এবং তারা যদি, এটা খুব সেন্সিটিভ কেস, এখানে যদি তারা ভুল তদন্ত করে তাহলে মানে আমার মানে বিশ্বাস যে আদালতের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত না। যদি এই অফিসাররা তারা যদি ভুল করেন তাহলে মানে তারাও শাস্তি পাওয়ার যোগ্য, তারাও সমালোচনার যোগ্য। আমার শেষ প্রশ্ন আপনার কাছে সত্যতা, আরজিকর কাণ্ড, সঞ্জয় রায় দাবার বড়ি, সিবিআই কে প্রশ্ন, জুনিয়র ডাক্তার থেকে আমজনতা, কি বলবেন? আমিও বলছি সঞ্জয় রায় দাবার বড়ে। সঞ্জয় রায় মূল অভিযুক্ত নয়, এই কাজ করেছে অন্য কেউ, যারা এখনো পর্যন্ত ধরা পড়েনি।
আমার মনে হয় আবার তদন্ত করা উচিত এবং আসল যে অপরাধী তাকে ধরা উচিত। কতটা আশাবাদী? দেখি আদালত কি করে। আমি তো আশাবাদী যে মানে আমি 100% আশাবাদী যে সে ধরা পড়বে, কিন্তু আগামী দিনে কোন দিকে গড়ায় কি হয়, আদালত কি রায় দেয়, যারা দেখছে তার উপর নির্ভর করবে।